আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। রাত থেকেই ভিডিওটি শুরু করেছি। রাতে মূলত খুব ইচ্ছা করছিল নিজে একটা কেক বানাবো, সেটাই খাবো। তো সেটাই করছিলাম। তো এখানে আমি আটা, কোকো পাউডার আর লবণটা একদম চেলে রেখেছি। আর তারপর একটা ডিম দিয়ে ভ্যানিলা এসেন্স, চিনি আর বেকিং পাউডার দিয়ে দুধ দিয়ে খানিকটা অনেকক্ষণ বিট করে নিয়েছি। আর তারপরে আমি শুকনো যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো দিয়ে দিয়েছি। আমি যে খুব ভালো কেক বানাতে পারি বিষয়টা কিন্তু এরকম একদমই না। আমি লাইফে সেকেন্ড টাইম এইটা কেক বানাচ্ছি। তো ফার্স্ট টাইম হিসেবে ওটাও ভালো হয়েছিল, এটাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। কারণ আগে বানিয়েছি, তারপরেই না ভয়েস ওভার দিচ্ছি, খেয়েছি আগে। তো একদম ফার্স্ট অ্যাটেম্পটে কিংবা সেকেন্ড অ্যাটেম্পটেই যে আমার কেকগুলো এরকমটা হবে, তো আমি না একদমই আশা করিনি। নিজেকে নিয়ে এতটা প্রত্যাশা আমার ছিল না। তবে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। মোটামুটি যারা খেয়েছে তারা সবাই বলেছেন যে বেশ ভালোই হয়েছে। তবে একটা সমস্যার সম্মুখীন আমি হয়েছি, সেটা হচ্ছে ওপরের আর নিচের লেয়ারটা একটু শক্ত হয়ে গিয়েছিল। মানে খুব একটা বেশি সফট হয়নি, তবে ভেতরের অংশটুকু সফট ছিল। যারা কেক বানাতে পারদর্শী তারা কেউ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, সাজেস্ট করবেন প্লিজ যে কেন এরকম হয়েছিল, যে কেকের ওপরের লেয়ারটা কিংবা একদম নিচের লেয়ারটা আমার এরকমটা ড্রাই হয়েছে, সফটটা কম হয়েছে। তো এই তো এখন মোল্ডে দিয়ে দিলাম। আর যেহেতু আমি চুলায় বানাবো কেকটা, আমি কিন্তু যেই পাত্রটাতে আসলে এটা বসাবো সেটা অনেকটা প্রিহিটের মতো করে আমি নিয়ে এনেছি। অনেকক্ষণ বলতে 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে ওই পাত্রটাকে গরম করে নিয়েছি। আর এটা যেহেতু হয়ে গিয়েছে, এখন আমি এই মোলটা বসিয়ে দিব ওই পাত্রর মধ্যে। চুলায় বসানোর আগে আমি মোলটা ভালো করে এভাবে একটু ঝাঁকিয়ে নিব, যদি কোনো বায়ু থেকে থাকে ভিতরে সেটা যেন বের হয়ে যায়। আর এই তো এখন আমি পাত্রটাতে বসিয়ে দিব। আর আমি ইনফ্রারেডে তো কেকটা বানিয়েছি মোটামুটি 1000-এ। আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো আমার সময় লেগেছে, তারপরে হয়ে গিয়েছে। সর্বোচ্চ আধা ঘন্টা এর মধ্যে আর কি হয়ে যায়। তো এই তো কেকটা হয়ে গিয়েছে। আর দেখে আমি জানি না আপনাদের কেমন মনে হচ্ছে, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। কারণ প্রথম কিংবা সেকেন্ড টাইম কোনো জিনিস করতে যেয়ে যদি মোটামুটি রেঞ্জের ভালো হয় তখন কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু আমি রান্না করে খাওয়াতে পছন্দ করি আমার পরিবারের মানুষদেরকে, তো সেক্ষেত্রে হয় কি, খেতে আমার যতটা না ভালো লাগে, আমি যে যদি কোনো জিনিস ভালো করতে পারি, ওরা খেয়ে যখন দেখি যে তৃপ্তি সহকারে খাচ্ছে কিংবা আবার আবদার করে খাওয়ার জন্য, তখন আমার ভীষণ ভালো লাগে। তো এই তো কেকটা বেশ মজা হয়েছিল। ভাতিজি তো প্রথমে বিশ্বাস করছিল না, ওকে জানাইনি আগে ভাগে। তো বলছিল যে তুমি মিথ্যা বলছো, তুমি হয়তো বা বাইরে থেকে কিনে এনেছো। তো আমি বলছিলাম যে না মা, আমি নিজেই বানিয়েছি। আমি নিজেই না একটু অবাক হয়েছি যে ভালো হবে, আমি আশা করিনি এতটা। তো যাই হোক আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল। খেয়েছি, সবাই বেশ তৃপ্তি সহকারে খেয়েছে। এতক্ষণ যে ভিডিওটা দেখেছেন তার মোটামুটি একদিন পরের ভিডিও এটি, মানে 12 তারিখের ভিডিও আপনারা দেখেছেন কেক বানানোর পোর্শনটা। আর এটা হচ্ছে পহেলা বৈশাখের দিন, মানে 14 এপ্রিলের 13 তারিখে। মূলত আমি ভীষণ রকমের অসুস্থ ছিলাম, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জ্বরের সমস্যা ছিল। যেমন কান ব্যথা করছিল, মাথা ব্যথা করছিল, শরীর ব্যথা, মানে আমি কোনো কাজই সংসারে করতে পারিনি। আমার যে কী ভয়ঙ্কর অবস্থা গিয়েছিল। তো 14 তারিখে মোটামুটি একটু যখন ভালো লাগছিল তখন মনে হলো যে না, বিছানা থেকে উঠতে হবে, কারণ সংসারের অবস্থা একদম ভয়ঙ্কর রকমের ছিল। আর 14 তারিখ মোটামুটি সকালের দুপুরে মায়ের বাসায় দাওয়াত ছিল। তো সকাল সকাল এসে দেখি ওরা বাসার সবাই মিলে টেলিভিশনে পহেলা বৈশাখের প্রোগ্রামগুলো দেখছে। আর সকালের আয়োজন ছিল বেশ ভালোভাবেই। ইলিশ মাছ ছিল, ছিল করলা ভাজি, 3 ধরনের ভর্তা, ডাল। এই তো সব কিছু নিয়ে আমরা সবাই একসাথে খেতে বসেছি সকালের খাবারটা। আর পান্তা ভাত, গরম ভাত দুইটাই ছিল। যেহেতু আমার ঠান্ডার সমস্যা ছিল, আমি পান্তা ভাতটা খেতে পারিনি, গরম ভাতটাই আমি খেয়েছি।
সবাই মিলে একসাথে বসে খেয়েছি, তো এত ভালো লাগছিল। ওইদিকে কিন্তু আমার ছোট খালা আর আমার খালাতো বোনও এসেছিল। তো খাবার দাবারের পর ভাইয়ার রুমে বসে আমরা সবাই অনেক মজা করছিলাম, কথা বলছিলাম। ভাতিজি আর ছোট বোন পয়লা বৈশাখকে কেন্দ্র করে ওরা শাড়ি পরতে যাচ্ছিল, তো সেইগুলো সিলেক্ট করছিল, ওইগুলোই দেখছিলাম, কথা বলছিলাম। তো তার ফাঁকে আমার চোখ গেল ভাইয়ার বারান্দার গাছের দিকে। বোম্বাই মরিচের গাছ দেখলাম ও লাগিয়েছি, সেখানে আবার 6টা থেকে 7টার মতো বোম্বাই মরিচও হয়েছে। তো ওখান থেকে আবার নিজের বাসায় চলে এসেছিলাম। বাসার অবস্থা ভয়ঙ্কর রকমের খারাপ ছিল। তো ভাবলাম যে একটু একটু করে কাজ করি, যেহেতু রান্নার কাজগুলো নেই, অনেকটাই কাজ কম, সংসারের টুকটাক গোছানোর কাজগুলো করি। আর চাটা পর্যন্ত আমি বানাতে পারছিলাম না। আমার অবস্থা চিন্তা করেন কতটা খারাপ ছিল, যে চা প্রেমী একটা মানুষ চা বানিয়ে খাওয়ার মতো তার অবস্থা নেই। পরে কি করলাম, কফি খেলাম। কফি কিন্তু আমি খুবই কম খাই, কয় মাস পরে যে এখন কফি খাচ্ছি তা আমি নিজেও জানি না, যার কারণে কফি সবসময় আমি রাখি না। স্ল্যাশে যেগুলো হয় 5 টাকার করে সেগুলো এনে রাখি। হঠাৎ কদাচিৎ যদি মনে হয় কফি খাবো কিংবা ভালো লাগছে না চা খেতে, গরম কিছু খাওয়া দরকার, তখন খাই, তখন জাস্ট বানাই আর কি। যার কারণে কফিটা অত আমার বাসায় অ্যাভেলেবেল থাকে না, চাটা সবসময় যেমনটা থাকে আর কি। তো এই তো কফিটা বানিয়ে নিলাম ঝটপট করে। অনেক কম সময়ে কফি হয় বলে না আরেকটা সুবিধা হচ্ছে, যখন ইচ্ছে করে না একান্তই মানে ঠেকে যাই, তখন কফি খাওয়া হয়, এমন একটা ব্যাপার যেমন এখন হচ্ছে। তো কফিটা বানিয়ে আমি খাবো। খাওয়ার পরে ঘরের যে টুকিটাকি কাজকর্মগুলো রয়েছে সেগুলো মূলত করব। আগের দিন এতটাই অসুস্থ ছিলাম যে ঘরটা ঝাড়ু পর্যন্ত আমি দিতে পারিনি, ঘরের কোনো জিনিস আমি তুলতে পারিনি। মানে অসুস্থ হয়ে বিছানায় জাস্ট পড়েছিলাম, এমন একটা অবস্থা। দুপুরবেলা খেতে এসেছি আবার বাসায়, আর আমার ভাতিজা ওই দিকে তার পরিমাণটা দেখিয়ে দিচ্ছে যে সে ঠিক কতটা কোক খাবে। তো অল্প দিয়েছি বলে সে বলছিল যে না না, এভাবে দিলে তো হবে না ফুপি, আমাকে গ্লাসে ঠিক এইটুকু ভরে দিতে হবে। তো আমি বললাম এইটুকু ভরলে তুমি খাবে কিভাবে, নিতে যে পড়ে যাবে। তো বলছি ঠিক আছে তাহলে আরেকটু নিচে করে তারপরে আমাকে দিতেই হবে বেশি করে। আমার ভাতিজা ভীষণ রকমের কোক খায় আর পছন্দ করে। আর কি এক ট্রানজিশন ভিডিও দেখে দেখে তার মাথা খারাপ হয়ে গিয়েছে। একটু পরপরই ক্যামেরার মধ্যে এরকম হাত দিয়ে তারপরে বলবে যে এখন দেখবো কি ট্রানজিশনটা হলো, আমাকে দেখাও। আর যদি বলি যে না দেখানো যাবে না, বলবে প্লিজ ফুপি, হাত জোর করে এমনভাবে বলবে, না দেখিয়ে উপায় নেই। তো দুপুরের আয়োজনে ছিল লাল মুরগি, ছিল আলু ভাজি, ছিল পোলাও, ছিল ডিমের কোরমা। তো আবার সবাই মিলে বসে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট আমরা করব। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। বিকেলের দিকে ভাগ্নি আর ছোটো বোন সাজুগুজু করেছিল, আর এইটা একদম পড়ন্ত বিকেলে আমার রান্নাঘরের অবস্থা। তো লাইটটা জ্বালিয়ে আপনাদের দেখাই যে আমার সিঙ্কের কী অবস্থা, 2 দিন ধরে এগুলো পড়ে রয়েছে। বাসার মহিলারা না কখনো অসুস্থ হতে পারবে না, এমন একটা অদৃশ্য নিয়ম যেন আমাদের সমাজে রয়েছে। যদি তারা অসুস্থ হয় তাদের কোনো ছুটি থাকবে না, সে অসুস্থ শরীর নিয়েই কিন্তু তাদেরকে কাজ করতে হবে। প্রায়শই সোশ্যাল প্ল্যাটফর্ম হোক কিংবা সরাসরি হোক, অনেককেই বলতে শুনি, বিবাহিত বিশেষ করে মেয়েদেরকে, যে বাবার বাড়ি করো কেন, সবসময় বাবার বাড়ির কথা কেন মুখে থাকে। কেন থাকে জানেন? আমি আমার জীবনের সবচাইতে বড় উদাহরণ হচ্ছে এই কথাটার জবাব আমার জীবনে আমি পেয়েছি। আমার জীবনে যখনই আমি বিপদ আপদের সম্মুখীন হয়েছি কিংবা যত যাই করেছি, আমি কিন্তু আমার কোনো বিপদে তেমনভাবে কাউকেই কখনো পাশে পাইনি। যদি কাউকে পেয়ে থাকি সেটা স্বামীকে পেয়েছি, বাবা মাকে পেয়েছি, ভাই ভাবিকে পেয়েছি। আমি কখনো অসুস্থ হলে আমার পরিবার থেকে সর্বপ্রথম প্রশ্ন যেটা করে সেটা তুমি খেয়েছো কি না, তোমার এখন কি অবস্থা, বাসা সবাই খেয়েছে কি না। এমনও অনেকবার হয়েছে আমার ভাই পুরুষ মানুষ হয়েও নিজে রান্না করে আমার বাসায় খাবার পাঠিয়েছে। আমার ভাবি আমাদেরকে খাবার পাঠিয়েছে, তারা আবার রান্না করে তারপর তারা নিজেরা খেয়েছে। তো এই ধরনের বাবার বাড়ি হলে মানুষ তো আসলে বাবার বাড়ির কথাই বলবে। আমি বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকলেও কিন্তু আমার আশপাশের সোকল যারা আত্মীয় স্বজন রয়েছে
তারা কখনো জিজ্ঞাসা করেনি যে আমি খাবার খেয়েছি কিনা কিংবা আমার বাসায় রান্না হয়েছে কিনা। তারা কখনো কোনো খোঁজ খবরও নেওয়ার প্রয়োজনীয়তা তাদের পড়েনি। এজন্যই না বিবাহিত মেয়েরা বাবার বাড়ি করে, কারণ বাবার বাড়ি থেকে মেয়েরা যা পায়, যে সাহায্য সহযোগিতা পায়, যে সহমর্মিতা পায়, যে ভালোবাসা পায়, সেটা অন্য কোথাও থেকে পায় না। যারা পায় তারা আলহামদুলিল্লাহ, তারা জীবনে অনেক সুখী, আর যারা পায় না সেখানে কিছু করবার নেই। তো যাদের কাছ থেকে আমি ভালোবাসা পাবো তাদেরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো, এটাই তো স্বাভাবিক নিয়ম হওয়া উচিত, তাই নয় কি? আর যাদের কাছ থেকে কিছুই পাইনি তাদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবো, কারণ আমি জানি আমি বিপদে পড়লে তারা শুধু কথা বলার জন্যই থাকবে, সাহায্যের জন্য কখনো পাশে থাকবে না। আর আমি সবসময় এটা নিজে বিশ্বাস করি, কেউ আমার নামে প্রশংসা করলে আমি আকাশে উড়বো না, আবার কেউ যদি আমার নামে বদনাম করে তাহলে তারা আমি মাটিতে ডেবে যাব না। আমার অবস্থান আমার জায়গাতেই থাকবে। তাই কে কী বলল, কে কী করলো, তাতে না আমার খুব একটা বেশি কিছু যায় আসে না। সমালোচনা তো মানুষ করবেই। যারা নিজেদের জীবনে অসুখী, ভালো নেই, তারাই অন্যের সমালোচনা করে, দুইটা বাজে কথা বলে মানুষকে অপমান করে চিন্তা করে কি যে তাকে তো একটু অপদস্থ করতে পারলাম, কিন্তু নিজের ওই নিঃসঙ্গতা, অসুখী জীবনটাকে আসলে ঢাকতে চায়। আর এই সমস্ত মানুষের মন্তব্য কার্যক্রম দেখে আমি কেবল চুপ থাকতে চাই এবং তাদের একদম পুরোদমে ইগনোর করতে চাই, কারণ তাদের পেছনে আমি আমার এনার্জিকে ওয়েস্ট করতে চাই না। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আসছি। আল্লাহ হাফেজ।